দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা জানেন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ২৩ এবং ২৯ এপ্রিল ২ দফায় ভোট গ্রহণ হবে এবং ফলাফল জানা যাবে ৪ মে। ২৯৪টি আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য দলের প্রয়োজন হবে ১৪৮ আসন। এরপর কে সরকার গঠন করতে যাচ্ছে, জরিপের ফলে কারা এগিয়ে আছে এবং তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি এই বিষয়গুলো আজকের আলোচনার সঙ্গে জানার চেষ্টা করবে এই নির্বাচনে আঁচ বাংলাদেশেও পড়তে পারে কিনা। আজকের আলোচনার জন্য আমরা বিষয় ঠিক করেছি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পাল্লা কোন দিকে ভারী এবং আলোচক কলকাতা থেকে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন প্রথম আলোর কলকাতার প্রতিনিধি সাংবাদিক ও বিশ্লেষক শুভজিৎ বাগচি। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বার্তা কক্ষে। আমি শামসুজ্জোহা। দর্শক সরাসরি অতিথির কাছে চলে যাচ্ছি। আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত হয়েছেন সাংবাদিক ও বিশ্লেষক শুভজিৎ বাগচি, প্রথম আলোর কলকাতার প্রতিনিধি তিনি। শুভজিৎ বাগচি, আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমে যেটি জানতে চাইবো, পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রথম দফার প্রচারণা শেষ হয়েছে। একদম ভোটের আগের সন্ধ্যায় কথা বলছি আপনার সঙ্গে। মাঠের চিত্র কেমন দেখছেন? বিশেষ করে আপনি যুদ্ধের প্রস্তুতি লিখেছেন আপনার প্রতিবেদনে। ঠিক কেন একটু যদি ব্যাখ্যা করেন। তার প্রাথমিক যেটা কারণ সেটা হচ্ছে যে পরিমাণে এখানে আধা সামরিক বাহিনী, ভারতের নানা ধরনের আধা সামরিক বাহিনী আছে, তারা খুবই শক্তিশালী, মানে তারা প্রায় সেনাবাহিনীর কাছাকাছি শক্তিশালী। সেরকম আধা সামরিক বাহিনীর যা রিপোর্ট, যে সমস্ত প্রতিবেদন কলকাতার কাগজে বেরিয়েছে, তাতে দেখা যাচ্ছে ২৪০৭ কোম্পানি, এক একটি কোম্পানিতে ১০০ থেকে ১১০ মতো মানে নিরাপত্তা কর্মী থাকেন। তা ২৪০৭ কোম্পানি তারা মোতায়েন করেছেন। স্বাধীনতার পরে কখনো, মানে আমাদের জানা মতে, এত এই সংখ্যায় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়নি। রাস্তায় ট্যাঙ্ক নেমেছে। এটা একটা নির্বাচনে ভাবা যায় না, বিশেষ করে এই রাজ্যটা যখন একটা মানে কনফ্লিক্ট রিজিয়ন নয়, এটা তো কাশ্মীর নয়, এটা তো বস্তার মাওবাদী অধ্যুষিত অঞ্চল। বস্তুত আমি একবার মাওবাদী অধ্যুষিত অঞ্চলে বেশ কয়েকবার নির্বাচন কভার করেছি এবং ২০১৩ সালে যখন মাওবাদীরা তাদের ক্ষমতার শীর্ষে ছিলেন, মানে তখন তারা নানা রকম কার্যকলাপ করছিলেন, তখন সেখানে একটা নির্বাচন আমি দেখেছি ২০১৩ সালে, এবং সেখানে তখন ৬০০ কোম্পানি ডিপ্লয় করা হয়েছিল এবং এখানে সংবাদপত্রে যেটা লেখা হচ্ছে যে প্রায় ৩০০ কোম্পানি ডিপ্লয় করা হয়েছিল মণিপুরে। আপনি জানেন ২৫০-র বেশি মানুষ গত ৩ বছরে মারা গিয়েছেন এবং খুব এখনো অনেক সংঘাত চলছে। তা সত্ত্বেও সেখানে এত কম সংখ্যা, যদিও সেখানে জনসংখ্যা কম, সেটা আমি মেনে নিচ্ছি, কিন্তু তা সত্ত্বেও এগুলো সংঘাতপূর্ণ এলাকা। পশ্চিমবঙ্গ তো সংঘাতপূর্ণ এলাকা নয়, এটা তো কনফ্লিক্ট জোন নয়। তা সত্ত্বেও সেখানে এই পরিমাণে যে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তার সঙ্গে রাজ্য পুলিশ আছে এবং আরও বিভিন্ন বাহিনী আছে, এসব মিলিয়ে মনে হচ্ছে যেন একটা যুদ্ধের প্রস্তুতি চলছে। এর সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন আছে, এর সঙ্গে সঙ্গে দুই পক্ষের নেতাকর্মীরা আছেন, তাদের মধ্যে মানে ছোটখাটো সংঘর্ষ এখনো, থ্যাঙ্কফুলি খুব বড় সংঘর্ষ হয়নি, কিন্তু চলছে। এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং যদি আপনি দেখেন তাহলে কার্যত আপনি দেখবেন যে যুদ্ধই চলছে। কেউ কিছু যদি বলেন তার বিরুদ্ধে তাকে এমনভাবে আক্রমণ করা হচ্ছে ভাবা যায় না। এবং তার সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন অবস্থায় যেটা হয়, যেটা ইরান যুদ্ধের সময় আমরা দেখেছি, অবিশ্বাস্য রকমের ভুয়ো সংবাদ, মানে সাংঘাতিক ভুয়ো সংবাদ ছড়াচ্ছে, যেটাও একটা যুদ্ধকালীন পরিস্থিতির লক্ষণ। এই সমস্ত মিলিয়েই আমি বলেছি এখানে একটা যুদ্ধকালীন পরিস্থিতি। আচ্ছা, এই যে আপনি বলছেন যে অনলাইনে একটা, আর একটা হচ্ছে যে মাঠেও অনেক বেশি সেনাবাহিনীর মতো অনেক গুরুত্বপূর্ণ বাহিনীদেরকে মোতায়েন করা হয়েছে, যা আগে দেখা যায়নি। এটা কেন? এর ইঙ্গিতটা কি? আসলে কোনো মানে শঙ্কা তৈরি হয়েছে যে কোনো ঝামেলা হতে পারে ভোটকে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে, নাকি সমীকরণ বদলাতে যাচ্ছে? কোন ইঙ্গিতটা কোন দিকে? দেখুন, এর মূলত দুটো ব্যাখ্যা আছে। একটা হচ্ছে যে যারা তৃণমূল বিরোধী বিভিন্ন দল আছে, কংগ্রেস আছে, সিপিএম আছে, প্রধানত বিজেপি আছে, এদের বক্তব্য যে তৃণমূল ভোটের দিন এমন অনেক কিছু করে যেটা অনৈতিক এবং বেআইনি, সেটাকে রোখার জন্যে বাহিনী দরকার, সরকারি প্রশাসনকে সক্রিয় থাকা দরকার ইত্যাদি। সেই কারণে এটা করা হচ্ছে। আর একটা যেটা ইন্টারপ্রিটেশন, সেটা হচ্ছে যে এটা করার ফলে যেটা হবে স্বাভাবিকভাবে, যেটা আবার মানে যারা ধরুন বিরোধী, যারা তৃণমূলের খানিকটা পক্ষে বা সেন্ট্রিস্ট লোকজন, নিরপেক্ষ লোকজন, তাদের বক্তব্য হচ্ছে এটা একভাবে মানুষকে একটু ইন্টিমিডেট করা,
অর্থাৎ একটা জি। একটা এমন একটা বাতাবরণ তৈরি করা যেন মনে হয় যে এখানে মানে পট পরিবর্তন হতে চলেছে, তৃণমূল হেরে গিয়েছে, এখন এই রাজ্যটা কেন্দ্র সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে গিয়েছে। এই রকম একটা ইমপ্রেশন দেওয়ার জন্য, মানে মানুষকে এই ধরনের একটা বার্তা দেওয়ার জন্য, যাতে তারা যখন ভোট দিতে যাবেন, হয়তো মানে এত আপনার পাড়ায় যদি ট্যাঙ্ক চলে, আপনি কি আর ভোট দিতে যাবেন? অনেক মানুষই হয়তো শেষ পর্যন্ত, যারা হয়তো তৃণমূলে ভোট দিতেন বা অন্য দলে দিতেন, তারা হয়তো ভোটই দিতে যাবেন না। একটা ভয়ের বাতাবরণ তৈরি করা, যাতে যাতে মনে হয় যে এবারে কিন্তু একটা পট পরিবর্তন হতে চলেছে। এইরকম দুটো ইন্টারপ্রিটেশন আছে। তবে এটা বলা খুব মুশকিল, মানে আসলে সমাজটা সম্পূর্ণভাবে পোলারাইজড হয়ে গিয়েছে এই মুহূর্তে, মানে জি। মেরুকরণ ঘটে গিয়েছে। একদল মনে করছেন যে হুম। এটা উচিত কাজ হয়েছে, যে তৃণমূলকে একটা উচিত শিক্ষা দেওয়া প্রয়োজন, বিশেষ করে নির্বাচনের দিনে এবং যেদিন গণনা হবে সেই দিনে। আর একদল মনে করছেন যে না, এইভাবে একটা গণতান্ত্রিক দেশে, যেখানে যেটা সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে নেই ভারতের অন্য রাজ্যের মতো, অন্য অনেক রাজ্যের মতো, সেখানে এটা করা উচিত না। এইরকম মানে সমাজটা এখন সম্পূর্ণভাবে, যেটা যুদ্ধকালীন পরিস্থিতিতে হয়, আপনি ইরানের পক্ষে না ইরানের বিপক্ষে, এইরকম একটা অবস্থা দাঁড়িয়ে, সেই রকম আপনি তৃণমূলের পক্ষে না বিপক্ষে, আপনি বিজেপির পক্ষে না বিপক্ষে, এইরকম একটা পরিস্থিতি কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে গিয়েছে, আনফর্চুনেটলি কিন্তু দাঁড়িয়ে গিয়েছে। এবারে একটু আসতে চাই নির্বাচনকে নিয়ে, মানে প্রচার প্রচারণার মানে পুরোপুরি যে পরিবেশটা আপনি লক্ষ্য করেছেন, সেক্ষেত্রে কয়েকটি ইস্যু, যেমন ধরুন সীমান্ত ইস্যু, তারপরে নাগরিকত্ব ইস্যু এবং বিশেষ করে সংখ্যালঘু রাজনীতি যেটি। এই বিষয়গুলোর বিবেচনায় বাংলাদেশ প্রসঙ্গটা সবচেয়ে লাগোয়া একটা দেশ, প্রতিবেশী, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুবই লাগোয়া। সেক্ষেত্রে এই ইস্যুগুলো কিভাবে এসেছে, বা কোনো বার্তা দিচ্ছে কিনা, বা আলোচনায় এসেছে কিনা? অবশ্যই এখানে তো বাংলাদেশ ইস্যুটা সবসময় পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বড় ইস্যু থাকে। বিশেষ করে যখন বারবার বারবার একটাই কথা বলা হয়, এবং গত নির্বাচনেও আমরা দেখেছি বারবার বলা হচ্ছে অনুপ্রবেশ, এবং যখন অনুপ্রবেশ বলা হয় তখন এটা বাঙালি অনুপ্রবেশের কথা বলা হয়, এবং সেই হুম। মানে অন্য অনেক দেশ থেকে অনুপ্রবেশ হয়তো হয়, কিন্তু সেটা মিন করা হয় না। এর একটা পলিটিক্যাল দিক আছে, যে এইভাবে একটা বাতাবরণ তৈরি করা হয় যে আমরা সুরক্ষিত নই ইত্যাদি ইত্যাদি। এখন ব্যাপারটা হচ্ছে, এটা অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে নির্বাচনের পরে কিন্তু সীমিত হয়ে যায়। আর একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে একেবারে উপরের দিকের নেতারা অনুপ্রবেশ কথাটা বলছেন। বস্তুত আপনি যদি দেখেন নরেন্দ্র মোদীর যে হোর্ডিং, যেখানে তার ছবি রয়েছে এবং তিনি বলছেন যে তিনি কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন যদি তারা ক্ষমতায় আসেন, সেটা হোর্ডিং এ লেখা আছে। তার মধ্যে একটা প্রতিশ্রুতি অনেক জায়গাতেই লেখা আছে, সেটা হচ্ছে যে অনুপ্রবেশ বন্ধ করা হবে, এবং তারা বারবার বলছেন অনুপ্রবেশ বন্ধ করা হবে। কিন্তু গতবারে বাংলাদেশ, মানে ওপরের দিকে যারা নেতা বিজেপির, তারা কিন্তু বাংলাদেশ কথাটা বলেছিলেন বারবার, যে বাংলাদেশ থেকে আসছে ইত্যাদি। এবারে কিন্তু বাংলাদেশ শব্দটা তারা ব্যবহার করেনি। মানে আচ্ছা। বাংলাদেশের রাজনৈতিক দল বা হয়তো ছোটখাটো মাঝারি মাপের নেতারা দু একবার করতে পারেন, মুখ ফসকে হয়তো দু একজন বলেওছেন, মানে হয়তো সেটা দেখা যাবে, কিন্তু প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এরা কিন্তু বাংলাদেশ এখনো পর্যন্ত আমি শুনিনি তারা বলেছেন। তারা অনুপ্রবেশ বলছেন, যেটা তাদের ইস্যু, তারা গরু চোরাচালান বলছেন, যেটা তাদের ইস্যু ইত্যাদি, সেগুলো তারা বলছেন, কিন্তু এটা বলেননি। কিন্তু আপনি যদি এটা বলেন যে এটা কিভাবে বাংলাদেশের সঙ্গে জড়িয়ে যায়, এটা নানাভাবে বাংলাদেশের সঙ্গে জড়িয়ে যায়। একটা তো প্রশ্ন থাকে যে যে ক্ষমতায় আসবে তার সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কি হবে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের 2000 কিলোমিটারের বর্ডার, সম্পর্কটা ভালো থাকা খুব জরুরি, এবং সেই সম্পর্কটা কি হবে আগামী দিনে, বিভিন্ন পানি চুক্তির বিষয় রয়েছে, রাজ্যের সেখানে একটা ভূমিকা আছে। সেক্ষেত্রে কেন্দ্রের একটি দল অর্থাৎ বিজেপি এলে সুবিধা হয়, নাকি রাজ্যের একটি দল যেটা বাঙালিদের দল সেটি থাকলে সুবিধা হয়। এগুলো নিয়ে প্রশ্ন আছে, এবং আলোচনা হতে পারে। মানে সরাসরি বাংলাদেশের একটা ভূমিকা আছে, বিশেষ করে বর্ডার অঞ্চলে, সেখানে এই অনুপ্রবেশের কথা তাদের স্থানীয় নেতারা বলছেন। কিন্তু এখনো পর্যন্ত সেভাবে, মানে যেটা আগের বার আমার মনে হয়েছিল যে বাংলাদেশকে খুব সরাসরি আক্রমণ করা হয়েছে। আপনার মনে আছে অমিত শাহ বলেছিলেন যে উইপোকা শব্দটা তিনি ব্যবহার করেছিলেন। এইবারে কিন্তু এখনো পর্যন্ত কোনো মানে অপমানজনক শব্দ বাংলাদেশের প্রতি বা বাংলাদেশের নাম করে খুব সরাসরি আক্রমণ আমার মনে পড়ছে না এই মুহূর্তে। কিছু ক্ষেত্রে হয়তো হতে পারে। অনুপ্রবেশের যে বিষয়টি আপনি বলছেন, যে এটাকে এভাবে বলা, যে নিরাপত্তার প্রশ্নে অনুপ্রবেশের যে ন্যারেটিভ, সেটি ব্যবহার করার ক্ষেত্রে বিজেপির
একটা কৌশল কাজে লাগায় বা এবারও লাগিয়েছে, সেই রকম একটা বিশ্লেষণ আপনার লেখার মধ্যে আমরা পেয়েছি। কিন্তু আপনি অধ্যাপক মইদুল ইসলামের একটা বিষয় কোট করেছেন, সেখানে বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকদিন আগে বলেছিলেন যে বাঙালিরা আর মুসলমানেরা আলাদা, অর্থাৎ হিন্দু বাঙালির সঙ্গে মুসলমান বাঙালির একটা পার্থক্য করে কথাটা বলা। হ্যাঁ, এইটা কি খুব বেশি প্রভাব ফেলেছে বিশেষ করে এবারের নির্বাচনে প্রচারের ক্ষেত্রে? এটা খুব বেশি প্রভাব ফেলেনি। এটা একটা পাসিং কমেন্ট। এটা তিনি বলেছেন, আচ্ছা। এটাতে বিরাট যে প্রভাব পড়েছে তা নয়। কিন্তু দেখুন, নির্বাচনটা তো হচ্ছেই অনুপ্রবেশের ভিত্তিতে। এটা যদি অনুপ্রবেশ শব্দটা আমরা ব্যবহার নাও করি, সেটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, মানে ভোটার তালিকার নিবিড় বা গভীর সংশোধন। এই যে ব্যাপারটা করলেন তারা, এবং ২৭ লাখ মানুষকে বাদ দিয়ে দিন ভোটার তালিকা থেকে। এইটা এটা কিসের ভিত্তিতে হলো? এটা তো হলো যে এরা বেআইনি ভোটার। এখন বেআইনি ভোটার আপনি যদি বলেন যে কোথা থেকে আসছে, নানা জায়গা থেকে আসতে পারে। এবং মনে রাখবেন যে এরা কিন্তু জীবিত ভোটার, মানে মোট ভোটার বাদ গিয়েছে কিন্তু প্রায় ৯০-৯১ লক্ষ। তাদের মধ্যে মৃত ভোটার বা যারা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গিয়েছেন এমন ভোটার আছে, সেটা মেনে নেওয়া গেল। কিন্তু ২৭ লক্ষ যে বাদ গিয়েছেন তারা কিন্তু অ্যাকচুয়াল ভোটার, তারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছেন। যেটা আমি বলেছি, কমল রায়ের কথা বলেছি আমি, তিনি তো ছিটমহলে থাকেন, তিনি তো দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছেন, এমনকি ছিটমহল বিনিময়ের আগে থেকে তিনি ভোট দিচ্ছেন, তার পরিবার ভোট দিচ্ছে। এবং তাদের তো নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা, তারা তো আলাপ আলোচনার মাধ্যমে চুক্তি সই করে তাদের এখানকার নাগরিকত্ব দিয়েছে, তাদের পরিবারকে নাগরিকত্ব দিয়েছে। তো তারা তো তাদের নরেন্দ্র মোদী নিয়ে এলেন, সেই অর্থে দেখতে গেলে নরেন্দ্র মোদী নিয়ে এলেন এবং জাতীয় নির্বাচন কমিশন বার করে দিলেন, বললেন যে না ভাই, এরা তোমরা এবার ভোট দিতে পারবে। এবার তাহলে কি হবে যে না, তারা ট্রাইব্যুনালে যাবে ইত্যাদি ইত্যাদি। এখন ট্রাইব্যুনাল কিভাবে, মানে কালকে তো ভোট, ট্রাইব্যুনাল এখন কত মানুষের ব্যাপারটা ফয়সালা করেছেন সেটা আমরা জানি না। পাবলিকলি তাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ার, তাদের নিয়মাবলী, সেগুলো পাবলিক এখন আসেনি। মানে একটা গোপনে এই ব্যাপারটা সারা হচ্ছে, এইটাই একটা আপত্তির বিষয়। এবং এইটার কেন্দ্রে কিন্তু ওই অনুপ্রবেশ রয়েছে, এটার কেন্দ্রে কিন্তু ওই এসআইআর রয়েছে ইত্যাদি রয়েছে। এখন এটাকে আপনি যেভাবে দেখবেন, এবং একদল মনে করছে না এটা হওয়া উচিত, আবার আমি যেটা বললাম, সমাজটা সম্পূর্ণ মেরুকরণ হয়ে গিয়েছে, ফলে এসআইআর এর পক্ষে অনেক লোক রয়েছেন, বিপক্ষে অনেক লোক রয়েছেন। এখন একটা লার্জার প্রশ্ন আপনি যদি করেন, আমি বলতে পারি এতে কার লাভ হবে কার ক্ষতি, সেটা একটা অন্য প্রশ্ন। কিন্তু অনুপ্রবেশের বিষয়টা যেন প্রচ্ছন্নভাবে রয়েই যাচ্ছে, কারণ যখন আপনি ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছেন, তো কাদের বাদ দিচ্ছেন, এই প্রশ্নটা যখন যদি আপনি করেন, তাহলে আমরা ঘুরে ফিরে ওই অনুপ্রবেশে আসবো। এবার একটু আসতে চাই তৃণমূলের বিষয়ে। দীর্ঘদিন ক্ষমতায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে। সেটি আসলে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে এবং যে সমালোচনাগুলো তৈরি হয় সেই রকম কোনো বিষয় তার আসলে নির্বাচন করতে বিপক্ষে যাচ্ছে কিনা, নাকি তিনি সুবিধাজনক অবস্থায় রয়েছেন এখন পর্যন্ত যা দেখলেন তাতে? দেখুন, একটা জিনিস তো ভারতবর্ষের রাজনীতিতে এবং সম্ভবত দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অস্বীকার করার কোনো উপায় নেই, সেটা হচ্ছে যাকে আমরা ইংরেজিতে বলি অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া। একটা দল জি। ১৫ বছর ক্ষমতায় রয়েছে, এবং ভারতে বা দক্ষিণ এশিয়া একটা দল ১৫ বছর ক্ষমতায় থাকবে, তার বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া থাকবে না, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকবে না, এটা হয় না। তো তৃণমূলের হুম। বিরুদ্ধে অভিযোগ আছে, প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াও আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন তৃণমূলের ডিসঅ্যাডভান্টেজ আছে, তৃণমূলের দলের মধ্যে নানা রকম গোষ্ঠীদ্বন্দ্ব আছে। মানে অনেকেই আমাকে বিভিন্ন আসনে বলেছেন যে ওই আসনটা গোষ্ঠীদ্বন্দ্বের কারণে হারবে ইত্যাদি। এগুলো আছে, এটা নিয়ে কোনো অস্বীকার নেই। তৃণমূলের ভিতরেই এক ধরনের, মানে নেতাদের মধ্যে লড়াই আছে, সবাই সবার তাদের সবার প্রত্যেকের নিজেদের প্রার্থী করতে চান। তৃণমূলের ভিতরে একটা চাপা সংঘাত আছে, মানে একটাকে মনে করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জাতীয় সাধারণ সম্পাদক, তার লবি, আর একটাকে মনে করা হয় পুরোনো দিনের লোকেদের মমতা বন্দ্যোপাধ্যায়ের লবি। তাদের ভিতরে এগুলো আছে, এগুলো নিয়েই একটা রাজনৈতিক দলকে এগোতে হবে। এই ডিসঅ্যাডভান্টেজ আছে, কিন্তু অ্যাডভান্টেজ তৃণমূলের বেশ কয়েকটা আছে। যেমন একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু যে কোনো জরিপই, সেটা বিজেপিকেই জেতাক বা তৃণমূলকেই জেতাক বা অন্য দলকেই জেতাক, যাই আসন দিক, সবাই কিন্তু স্বীকার করেন যে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর মতো কোনো নেতা এখনো নেই। তিনি জনপ্রিয়, তাকে হারানো সম্ভব সেটা হয়তো বিজেপি মনে করে, কিন্তু তিনি যে সবচেয়ে জনপ্রিয় সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বস্তুত তাদের যে তাদের যে বিলবোর্ড, তাদের যে হোর্ডিং, সেখানে তো নরেন্দ্র মোদীর মুখ দিয়ে তারা বিজ্ঞাপন করছেন, তিনি তো প্রধানমন্ত্রী। এখানে যদি বিজেপি জেতে, তাহলে তো নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন না, অন্য কেউ হবেন। সেই সমস্ত নেতাদের কিন্তু ছোট করে দেওয়া হয়েছে, তাদের ছবিগুলি ছোট ছোট। যেমন ধরুন শুভেন্দু অধিকারী, যেমন ধরুন শ্রমিক ভট্টাচার্য, রাজ্যের সভাপতি বিজেপির ইত্যাদি। কিন্তু অন্যদিকে কিন্তু চিফ মিনিস্টার, যদি তৃণমূল জেতে, তাহলে চিফ মিনিস্টার একজনই হবে,
মানে মুখ্যমন্ত্রী একজনই হবেন, এটা সবাই জানে, এটা একটা বড় অ্যাডভান্টেজ। দ্বিতীয় আরো অনেকগুলো ফ্যাক্টর আছে, আপনি যদি জানতে চান তৃণমূলের অ্যাডভান্টেজ কি তাহলে আমি একটু আরেকটা দিকে যেতে চাই, সেটা হচ্ছে বিজেপির ক্ষেত্রে। সেটি হচ্ছে যে তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় অসুবিধা বা সীমাবদ্ধতা যেটি হচ্ছে যে কেন্দ্র নির্ভরতা একটা বিষয়। আর আরেকটা বিষয় আপনি একটু উল্লেখ করেছেন আপনার আগের লেখা, যে বিজেপি এবারে ভুল একটু কম করছে। মানে এই কম করা বলতে, একটু কম করছে, এটা বলতে আসলে কি কোন ভুলগুলোর কথা বলছেন? হ্যাঁ, মানে ধরুন আগেরবার আমরা যেটা দেখেছি যে এক তো তাদের অস্বাভাবিক একটা প্রধানমন্ত্রী নির্ভরতা ছিল, এবারে কিন্তু তারা সেটাকে অনেকটা ব্যালেন্স করেছেন। এটা অনেকে মনে করছেন এটা করা হয়েছে কারণ নরেন্দ্র মোদী আবার ৩ বছর পরে একটা বড় নির্বাচনের মুখোমুখি হতে হবে, জাতীয় নির্বাচন, তাই জন্য তারা এক্সপোজ করতে চান না প্রধানমন্ত্রীকে অতটা। দ্বিতীয় কথা হচ্ছে যে এবারে একটা মানে প্রতিবারই থাকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, হিন্দুত্ববাদী সংগঠন, যারা অপেক্ষাকৃতভাবে অনেক কম দুর্নীতিগ্রস্ত, যাদের একটা ট্রান্সপারেন্সি আছে, যাদের একটা স্ট্রাকচার আছে। মানে দেখুন বিজেপি শেষ পর্যন্ত কারা, বিজেপি তো কালকে যদি জেতে তাহলে এই তৃণমূলের লোকেরাই বিজেপিতে চলে যাবে। এটাই তো ভারতবর্ষে হয় বা এটাই তো দক্ষিণ এশিয়াতে হয়। তো তারা তো তৃণমূলে চলে যাবেন বা অন্য দলের লোক তৃণমূলে কংগ্রেসের লোক সরি বিজেপিতে চলে যাবে যদি বিজেপি জেতে। কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ হচ্ছে সংগঠন যাদের লোকেরা কিন্তু এদিক ওদিক যাবেন না। তাদের একজন অন্যতম গুরুত্বপূর্ণ, যাদের ওনারা বলেন প্রচারক, সেরকম প্রচারক সুনীল বনসাল, খুব ওপরের দিকের একজন অফিসিয়াল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের, আমি লিখেওছি সেটা। তিনি কিন্তু মানে এক হাতে সবকিছু সামলাচ্ছেন, তার সঙ্গে আরো অনেকে আছেন, এবং তিনি রিপোর্ট করছেন অমিত শাহকে। অমিত শাহ এসে পশ্চিমবঙ্গে বসে আছেন, হয়তো মাঝে মধ্যে দিল্লি যাচ্ছেন, কিন্তু বেশিরভাগ সময়টাই পশ্চিমবঙ্গে থাকছেন। দুটো দিক, একটা হচ্ছে যে সংগঠনটাকে জোরালো করতে পারছেন তারা, মানে কিভাবে ক্যাম্পেইন হবে, টাকা পয়সা যেন চুরি একটু চামারি, মানে সম্পূরক প্রশ্ন এর সাথে, মানে এরকম একটু যদি যুক্ত করে বলেন যে অমিত শাহ কি আসলে এবারের নির্বাচনের ক্ষেত্রে নরেন্দ্র মোদীর থেকে বেশি শক্তিশালী হয়ে উঠছেন কিনা বা ফ্যাক্টর হয়ে উঠছেন কিনা? শক্তিশালী প্রশ্ন নয়, আমি মানে তাকে মানে দায়িত্ব প্রভাব দেওয়া, বিস্তার করছেন কিনা, প্রভাব হ্যাঁ ফেলছেন না না কিনা? প্রভাব বিস্তার না, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আচ্ছা। এবারে তিনি এটা দেখবেন। তিনি এসে বসে আছেন, এবং মনে রাখতে হবে নরেন্দ্র মোদীর হাতে কিন্তু ভারতের যে অভ্যন্তরীণ নিরাপত্তা সেটা নরেন্দ্র মোদীর হাতে। অর্থাৎ এই যে প্যারামিলিটারি ফোর্স বা আধা সামরিক বাহিনী কোথায় কত মোতায়েন হবে, কোন বুথে কত যাবে, কোনটা স্পর্শকাতর বুথ, কোনটা স্পর্শকাতর নয়, মানে মুসলমান এরিয়াতে বেশি যাবে না হিন্দু এরিয়াতে বেশি যাবে, এবং বুথ ধরে ধরে এবারে নাকি প্রতিটা বুথে আধা সামরিক বাহিনী থাকবে, এবং আধা সামরিক বাহিনীর কাছে কিন্তু খুব হেভি ওয়েপন্স থাকে, বড় ধরনের যুদ্ধাস্ত্র থাকে, যে সেগুলো একটা ব্যাপার যেটা পুলিশের কাছে অতটা ভারী, অতটা সিরিয়াস যন্ত্রপাতি থাকে না। তাহলে এগুলো অমিত শাহর সিদ্ধান্ত, এবং তিনি গভীর রাত পর্যন্ত বৈঠক করছেন। তাদের যারা বিভিন্ন অঞ্চলে দায়িত্বে আছেন, তাদের যারা কর্মকর্তা দলের তরফে, তারা করবে। এখন এইগুলো তার সঙ্গে সঙ্গে জাতীয় নির্বাচন কমিশন, আমি বললাম ২৭ লাখ লোককে বাদ দিয়েছে, যাদের একটা বড় অংশ হয়তো, এটা আমরা জানি না যে তারা আসলে কাদের ভোটার, এই ২৭ লাখ যে বাদ গেলেন, এটা বলাও সম্ভব নয় যে তারা আগের নির্বাচনে কাকে ভোট দিয়েছিলেন সেটা কেউ জানে না, সেটা অন্য প্রশ্ন। কিন্তু বিজেপির অ্যাডভান্টেজ তৈরি হয়েছে প্রশাসনিক স্তরে, যে একদিকে সাংগঠনিক দিকটা আরএসএস এর তরফে বেশ খানিকটা দেখা হচ্ছে, কাকে কাকে মনোনয়ন দেয়া হবে সেটা অনেকটা তারা নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিয়েছে, যে মোটামুটিভাবে যাদের মনোনয়ন দেওয়া হবে তারা যেন পশ্চিমবঙ্গের লোকই হন, বাইরে থেকে না আসেন। এই কারণে পশ্চিমবঙ্গের বাইরের বাঙালিদের এবারে আমি শুনলাম দেওয়া হয়নি, মনোনয়ন দেওয়া হয়নি, যেটা গতবারে দেওয়া হয়েছিল। এবং প্রশাসনিক অ্যাডভান্টেজ আছে, কিন্তু তাদের যে অ্যাডভান্টেজটা নেই সেটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ, সেটা এখনো পর্যন্ত নেই বলে আমি মনে করছি। এটা নির্বাচন না হলে বোঝা যাবে না, সেটা হচ্ছে ৮০,০০০-এর উপরে বুথ আছে, এবং এক একটা বুথে যদি ৫ জন করে কর্মী লাগে, মানে সেই বুথটাকে নার্সিং করতে, তাহলে ৪ লাখের বেশি ছেলেমেয়ে লাগে, যাদের বয়স ২০ থেকে ৪০-এর মধ্যে হতে হবে, কারণ এখানে মারপিট করতে হতে পারে, অনেক কিছু করতে হতে পারে, মানে তাদের বুথ ম্যানেজ করতে হবে। এখন ৪ লাখ অল্প বয়স্ক ছেলে মেয়ে কি বিজেপির হাতে আছে পশ্চিমবঙ্গে? এটা একটা প্রশ্ন, যেটা তারা কম্পেনসেট করার চেষ্টা করছেন আধা সামরিক বাহিনী দিয়ে, কিন্তু কর্মী, স্বেচ্ছাসেবী, ভলেন্টিয়ার কি তাদের হাতে আছে? এখনো মনে হয় না। ফলে কতগুলো বুথে শেষ পর্যন্ত, তারা আগেরবার বহু হাজার বুথে তারা কিন্তু এজেন্ট দিতে পারেননি, কিন্তু এবারে মনে করা হচ্ছে তারা অনেক বেশি বুথে এজেন্ট দিতে পারবেন। এটা কিন্তু একটা খুব বড় ফ্যাক্টর, কারণ তৃণমূলের হাতে কিন্তু ৪ লাখ কেন, ১৫-১৬ লাখ অল্প বয়স্ক ছেলে মেয়ে আছে, কারণ তারা রুলিং পার্টি। যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল তখন সিপিআইএম এর হাতেও এত ছেলে মেয়ে ছিল। এখন এটা একটা ফ্যাক্টর। দ্বিতীয় যেটা বড় ডিসঅ্যাডভান্টেজ বিজেপির জন্য, সেটা হচ্ছে যে তারা জানেন মোটামুটি ভাবে ধরে নেওয়া হয় পশ্চিমবঙ্গে
294 আসনের মধ্যে 80টি আসন আছে, মানে ধরুন কম বেশি 80-84 আসন আছে। এই 80-84 আসনে মুসলমান ভোট একটা খুব বড় ফ্যাক্টর, এবং এই মুসলমান ভোট এটা আসলে কতটা মুসলিম, মানে মুসলিম ভোটটা ফ্যাক্টর, এটা সবসময় বলা হয়, কিন্তু এবারে এসে আপনার কাছে কি মনে হচ্ছে, মানে কত বড় ফ্যাক্টর এটা, মানে কতটা প্রভাব ফেলবে আর কি, আমি এটাই জানতে চাচ্ছি। 1/3 মানুষ তো মুসলমান, ফলে 1/3 মোটামুটি 1/3 ভোট তো মুসলমান ভোট, এবং এটা তো কোনো অবস্থাতেই বিজেপিতে যাবে না। এবং সেটা মাথায় রেখেই বিজেপি কিন্তু ওইখানে বিশেষ খাটাখাটি করছে না, বরঞ্চ তারা এমনভাবে ব্যাপারটাকে সাজিয়েছে যাতে ওই ভোটটা যদি বেরিয়ে যায়, মানে তৃণমূল থেকে বেরিয়ে যায় এবারে কোনো কারণ, দেখুন 27 লাখ যে বাদ গিয়েছে তার মধ্যে 7 লাখ 7.5 লাখ বাদ গিয়েছে মুর্শিদাবাদ। এখন আমরা ধরে নিতেই পারি এই যে 7.5 লাখ বাদ গিয়েছে তাদের বড় অংশটাই মুসলমান। তার কারণ হচ্ছে মুসলমানের 70% উপরে হচ্ছে, মুর্শিদাবাদে 70% উপরে হচ্ছে সংখ্যালঘু মুসলমান। তার মানে ওই বড় জেলা মুর্শিদাবাদ, যেখানে 22টি আসন এবং তৃণমূল কংগ্রেস 20টি আসন পেয়েছিল, সেখানে অধিকাংশই মুসলমান ভোটে তারা জিতেছিল, এটা স্বাভাবিক ব্যাপার। এখন 7.5 লাখ ভোটার বাদ চলে গেছে, এখন আমরা ধরে নিতে পারি এর বড় অংশটাই হচ্ছে তৃণমূলের ভোটার। ফলে এখন যারা ভোট দেবেন তারা তো নেসেসারিলি তৃণমূলের উপরে একটা অ্যান্টি ইনকামবেন্সি আছে, যেটা আমি গোড়াতেই বললাম, সেটা মুসলমান সমাজেরও কমপ্লেন আছে। এখন তারা গিয়ে সেখানে কংগ্রেসকে ভোট দিয়ে দিতে পারে, তাতে কার লাভ হবে কার ক্ষতি হবে সেটা পরের প্রশ্ন। কিন্তু তৃণমূল মুর্শিদাবাদে কিন্তু, যেটা মুসলমান অধ্যুষিত অঞ্চল, সেখানেও কিন্তু তৃণমূল চাপের মধ্যে আছে। অন্যত্র হয়তো মুসলমানদের ভোটটা তৃণমূলে যাবে, কিন্তু শেষ পর্যন্ত এত লোক বাদ গিয়েছেন, একটা বড় আশঙ্কা রয়েছে মুসলমান সমাজের যে তাদের ভোট দিতে দেওয়া হবে কিনা, মানে তাদের অঞ্চলে যদি হঠাৎ সংঘাত শুরু হয়ে যায়, তারা ভোট দিতে না যেতে পারেন, তাহলে ক্ষতি কিন্তু তৃণমূলের। কিন্তু মনে রাখতে হবে ওই 80-84 আসন, মানে 294 থেকে 80-84 বাদ দিলে 214-15টা আসন হয়। এখন বিজেপি তার মানে অ্যাকচুয়ালি কন্টেস্ট করছে 214-15টা আসনে টোটাল, অর্থাৎ 294টা আসনে নয়। তার মানে 214-15 আসনে কন্টেস্ট করে তাদের 147 আসন পেতে হবে, যেটা 70%, 72% আসন তাদের পেতে হবে। এটা কিন্তু যাকে বলে আপহিল টাস্ক, মানে খুবই কঠিন একটা লড়াই বিজেপির জন্য, কারণ তারা পিছিয়ে থেকেই শুরু করছেন। কিন্তু বিজেপি এটা জানে, বিজেপি এটা এতদিন ধরে স্টাডি করেছে, গত 3টে নির্বাচনে বিজেপি ভালোভাবে লড়াই দিয়েছে, ফলে এবং তাদের হাতে অর্থ অনেক বেশি, তাদের হাতে প্রশাসন রয়েছে, এইগুলো দিয়ে তারা কম্পেনসেট করার চেষ্টা করছেন। ফলে আমি বলবো যে এই মুহূর্তে লড়াইটা কিন্তু সমানে সমানে হচ্ছে। জি, আমি মোটা দাগে এটা একটু একটা আমার প্রশ্ন ছিল যে আপনি বললেন যে সমানে লড়াই মনে হচ্ছে। এইখানে যে সমস্ত ফ্যাক্টর কাজ করছে, আমরা একটু প্রচারের আরেকটা দিক একটু উল্লেখ করতে চাই। আমরা রিপোর্টগুলোতে দেখছিলাম আ যেটি বলা হচ্ছে যে মাছ, মাংস, ডিম খাওয়া এগুলো নিয়েও আলোচনা হচ্ছে যে মানুষকে ভালো রাখতে দিবে না। এক দল আরেক দলের বিরুদ্ধে কথা বলছে। বিশেষ করে ইলিশ মাছ নিয়ে প্রচারে যাওয়া। এটা কি এক ধরনের নাটকীয়তা, নাকি এটার প্রভাব আসলেই আছে? না, এইটার একটা কারণ আছে। এরা আমি এগুলো নিয়ে আমি একটু যুক্ত করে দিই যদি, যে এর সাথে বাংলাদেশের মানে রাজনৈতিক কোনো সম্পর্ক বা ইলিশ যাওয়া আসা, রপ্তানি হওয়া না হওয়া, এই বিষয়গুলোও কি জড়িয়ে যাচ্ছে? সেটা এই মুহূর্তে বাংলাদেশ থেকে ইলিশ আসাটা তো এই তো এখন সিজন শুরু হবে, আসাটা একটা বড় ফ্যাক্টর। সেটার দিকে সবসময় পশ্চিমবঙ্গের মানুষ মানে দলমত নির্বিশেষে তাকিয়ে থাকেন। মানে এখানে যারা হিন্দুত্ববাদী রাজনীতি করেন তারাও তাকিয়ে থাকেন, যারা হিন্দুত্ববাদী রাজনীতি করেন না তারাও তাকিয়ে থাকেন। এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এখন বিজেপিকে মাছ নিয়ে কেন প্রচার করতে হচ্ছে, তৃণমূলকে করতে হচ্ছে না? তার কারণ তৃণমূলকে একটা বাঙালি দল হিসেবে ধরে নেওয়া হয়েছে। অথচ বিজেপির আপনি যদি, আমি এতক্ষণ অনেক নেতার নাম বললাম, তাদের মধ্যে কাদের নাম বললাম, যাদের নাম বললাম, মানে যারা ওদের ডিসিশন মেকার, ওদের নীতি নির্ধারণ করছে, অমিত শাহ, সুনীল বনসাল, এরা তো কেউ বাঙালি নন। এখন এবং বিজেপি উত্তর ভারতে তারা মনে করেন, এখন এটা কি করা যাবে, তারা তো ওখান থেকে বাঙালি যারা মুরগি কাটতো, মাংস কাটতো, তাদের তো ওখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন আজ থেকে কিছু মাস আগে। এখন তারা তো নিরামিষে বিজেপির সাধারণভাবে যারা আরএসএস এর সঙ্গে যুক্ত, বিজেপির সঙ্গে যুক্ত, সবাই নন, কিন্তু একটা বড় অংশ তো নিরামিষাসী। এখন বাঙালি তো, মানে বাঙালি হিন্দুর যে প্রধান পুজো অর্থাৎ কালী পুজো, সেখানে তো পাঁঠা বলি দেওয়া হয়, ছাগল বলি দেওয়া হয়। এখন ফলে বাঙালি এটা মেনে নিতে পারে না। এখন ফলে এই একটা ডিবেট, এটা ওই বাঙালি অবাঙালি একটা মেরুকরণ তো পশ্চিমবঙ্গে আছে, এবং সেটা তো হচ্ছে, সেটা কিছুটা আগের নির্বাচনে আমরা দেখেছি তৃণমূলকে সাহায্য করেছে। এখন তারা খালি এটা বলতে থাকে যে এখানে কিন্তু মাছ মাংস বন্ধ করে দেবে ক্ষমতা এলে। এখন বিজেপি এটাই প্রমাণ করার চেষ্টা করছে, কে বলেছে মাছ মাংস বন্ধ করা হবে? এই তো আমরা যদি অবাঙালিও হই, আমরা মাছ খাই, আমরা মাংস খাই বলে তারা মাছ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন এটার এই সমস্ত নানা কিছু যাত্রা, থিয়েটার ইত্যাদি হচ্ছে, মানে চূড়ান্ত নাটকীয় একটা পরিস্থিতি। এবং সংবাদপূর্ণ
নাটকীয় জি বটে। জি। এবারে আমরা আলোচনার শেষের দিকে এবারে আরেকটি প্রসঙ্গে আসতে চাই। নির্বাচনে সবসময় জরিপ একটা আলোচনায় আসে। এখানে অনেক রকম জরিপের খবরই আমরা পাচ্ছি। আমি দুটো উল্লেখ করতে চাই। টাইমস নাও এবং এবিপি ২ টি গণমাধ্যম তারা সমীক্ষা চালিয়েছে এবং সেইটার ফলাফলটা আ ২ জরিপের কাছাকাছি এক ধরনের ফলাফল। ২৯৪ আসনের মধ্যে প্রয়োজন হয় ১৪৮, এটি হচ্ছে প্রয়োজন হয়। কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসকে ১৫৮ আ আসন পেতে পারে। জরিপের ফলাফল এরকম বলছে এবং দুটোই বলছে। আ এইটা আসলে উম স্বাভাবিক বলে মানে স্বতঃস্ফূর্ত বলেই মনে হয় কিনা আপনার কাছে? এবং সাধারণ মানুষের মধ্যেও এরকম ধারণাই রয়েছে কিনা? দেখুন, এটা বলা খুব ডিফিকাল্ট। কারণ এই যে জরিপগুলি হয় এটার যে স্যাম্পল সাইজ হয় সেটা খুব ছোট। হ্যাঁ? জি, এইটা আপনি সারা পশ্চিমবঙ্গের মানুষকে জিজ্ঞাসাগারের প্রত্যেকটা জেলা ইত্যাদি মানে ধরে ধরে বা ব্লক ধরে ধরে এটা তো হয় না। এটা তো একটা সাধারণ ধারণা করে তৈরি হয় কিছু ক্যালকুলেশন এবং ফর্মুলার ভিত্তিতে। অতীতে আমরা দেখেছি এগুলো অনেক সময় ঠিক প্রমাণিত হচ্ছে না। যেমন আগের নির্বাচনে মনে করা হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় চাপে থাকবেন এবং হেরেও যেতে পারেন। বস্তুত বিজেপির একটা গুণ আছে, সেটা হচ্ছে তারা এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে, এমন একটা ভাবভঙ্গি করতে পারে যে মনে হয় যেন তারা জিতেই গিয়েছে, যে এটা নিয়ে আর কোনো আচ্ছা। এই যে জিতেই গিয়েছে। এটা প্রতিবারই তারা গতবারও এমন বিমানে করে আসছিল, বিশেষ চার্টার বিমানে, এখান থেকে তৃণমূলের নেতাদের নিয়ে দিল্লি চলে যাচ্ছিল। এইভাবে তারা একটা ইমপ্রেশন দিয়ে দিয়েছিল যে সবাই এখন চলে যাচ্ছে, তখন তার মানে বিজেপি জিতেই গেছে, কারণ এখন তারা দল বদল করছে। তারপরে দেখা গেল না, তারা খুব বাজেভাবে হারলো। এখন তারা যাকে বলে উইনেবিলিটি প্রজেক্ট করা, যে আমরা জিতে গেছি, এটাকে প্রজেক্ট করে যাচ্ছে। এখন এটা একটা দিক। এখন এই জরিপ দেখুন, এই যে ১৫৮ তারা কিসের ভিত্তিতে পৌঁছলেন এগুলি বলা, কারণ পশ্চিমবঙ্গ পলিটিক্যালি অত্যন্ত সেন্সিটিভ জায়গা। কেউ কিছুই হুম, বলতে চায় না। মানে তারা জানে যে নির্বাচনের পরে যদি আমার দল হেরে যায় আমি মার খাবো। মানে আমি একটা দলের কথা বলবো, সেটা পাবলিকলি লোকে জানতে পারবে, আমার পাশের বাড়ির লোক জানতে পারবে। তারপরে নির্বাচনের পরে সে যদি অন্য দলের হয় আমার বাড়িতে আগুন লাগিয়ে দেবে। এই ধরনের ভায়োলেন্স তো পশ্চিমবঙ্গে আছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বাঙালিরা একটু হিংসাপ্রবণ জাতি। ফলে সেটা তারা করবেই। এখন ফলে আমি এটার উপর ভরসা রাখতে পারি না। তবে সাধারণভাবে মানুষের ধারণা যে তৃণমূলের, সাধারণ ধারণা আমি বলছি, ধরুন অনেক লোকের সঙ্গে যাদের সঙ্গে কথা হয়েছে, মোটামুটি ভাবে লোকে বলছেন যে আগের বার ২১৩-১৪ এরকম আসন পেয়েছিলেন ৯৪ এর মধ্যে তৃণমূল। জি, এবারেও ভালোই পাবে। তবে অন্তত অন্তত ২০-২৫টা আসন কমে তাদের ১৮০-১৯০ এর কাছাকাছি আসন তারা পাবে এবং বিজেপি হয়তো ১০০-র কাছাকাছি চলে যাবে। কিন্তু এটা যে পরিবর্তন হবে সেটা এখনো লোকে বলছেন না। মানে এমনকি বিজেপির লোকেদের সঙ্গে আমার কথা হচ্ছে, তারাও মনে করছেন যে না, ১৪৭টা হয়তো আমরা পাবো না। কিন্তু নির্বাচনের পরে একটা মানে যেটা ভারতে হয় সেটা হচ্ছে এমএলএ কেনা-বেচা হয়। মানে এমএলএরা অন্যদিকে চলে যান। এখন সেই সমস্ত করে যদি মানে গ্যাপটা যদি কম থাকে, অর্থাৎ ১০, ১৫, ২০ আসনে তৃণমূল জেতে, তাহলে সেটা তাদের পক্ষে বেশ বিপজ্জনক। কারণ সেক্ষেত্রে এই কেনাবেচার ফলে তাদের এমএলএরা যে এবং তৃণমূল থেকে বিজেপিতে এমএলএ যাচ্ছেন, বিজেপি থেকে তৃণমূলে আসছেন, এটা সবসময়ই হচ্ছে। ফলে চলে যে যাবেন না এমন কোনো গ্যারান্টি নেই। জি। সেইটা ফলে তৃণমূলের চ্যালেঞ্জ এখন প্রথমত নির্বাচনটা করানো, দ্বিতীয়ত কাউন্টিংটা করানো, এবং তারপরে যদি তারা জেতেন বা যত সংখ্যক এমএলএ তাদের সঙ্গে আছে তাদের নিজেদের শিবিরে রাখা। অনেকগুলো চ্যালেঞ্জ আছে তৃণমূলের। জি। আ আমরা আমরা একেবারেই শেষ প্রান্তে। আমার শেষ প্রশ্ন এবারে যে এই যে নির্বাচন, এটা তো আসলে পশ্চিমবঙ্গের একটি নির্বাচন, বিধানসভা নির্বাচন। এই নির্বাচনটা ভারতের জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আসলে খুব প্রভাবশালী ফ্যাক্টর হয়ে উঠবে কিনা বা কোন ধরনের রাজনীতিতে কোন ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, একটা ব্যাপার তো নিয়ে কোনো সন্দেহ নেই। সেটা হচ্ছে যে আহ, আহ, যেমন তৃণমূল এখানে ওই অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়ার মুখোমুখি হচ্ছে, তেমন নরেন্দ্র মোদীও সেই হাওয়ার মুখোমুখি হচ্ছেন। কারণ তারও ১২ বছর হলো নয় নয় করে, এবং ৩ বছর পরে ১৫ বছর পরে তার এগেনস্টে প্রতিষ্ঠান বিরোধিতার একটা হাওয়া ভয়ঙ্কর রকম বইবে। কারণ আমরা যেটা দেখেছি গত লোকসভা নির্বাচনে তারা কিন্তু এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এটা যদি তারা রাজ্যের দল হতো তাহলে কিন্তু তারা সরকার গঠন করতে পারতো না। তারা কেন্দ্রীয় দল বলে তারা সরকার গঠন করতে পেরেছে। ২০২৪ সালে তাদের একটা মাইট ছিল, তাদের এনডিএ এর লোকজন ছিল, তারা করতে পেরেছে। ফলে তারা সেটা মাথায় রাখছেন, যে কারণে আপনি দেখবেন এই যে ডিলিমিটেশন বা আসন সংখ্যা বাড়ানো, বিশেষ করে উত্তর ভারতের রাজ্যগুলির আসন সংখ্যা বাড়ানোর উপরে জোর দিয়ে তারা একটা বিল পাস করানোর চেষ্টা করেছিলেন, যেটা ব্যর্থ হয়েছে। এখন
পশ্চিমবঙ্গে যদি তারা জিতে পারে, তিনটে গুরুত্বপূর্ণ রাজ্যে তারা কিন্তু কখনোই আসতে পারেনি, একটা হচ্ছে তামিলনাড়ু, একটা হচ্ছে কেরালা, আর একটা পশ্চিমবঙ্গ। এখন এই তিনটে রাজ্য মিলিয়ে অনেকগুলো লোকসভা আসন রয়েছে, তারা যদি বিধানসভায় জিততে পারেন তাহলে পরবর্তী লোকসভাতে তারা কিন্তু এখানে অনেক বেশি তাদের আসন সংখ্যাটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে ওই দুটো রাজ্যে তারা জিততে পারবেন না, মানে কোনো সম্ভাবনাই নেই, সেখানেও নির্বাচন হচ্ছে, জি। মানে কেরালা এবং তামিলনাড়ু। কিন্তু পশ্চিমবঙ্গে যদি জিততে পারেন, এখানে 42টা লোকসভা আসন আছে, পশ্চিমবঙ্গ সেদিক দিয়ে তৃতীয় স্থানে আছে, মানে সবচেয়ে বেশি লোকসভা আসন আছে উত্তরপ্রদেশে, তারপরে মহারাষ্ট্র, তারপরে পশ্চিমবঙ্গে। এখন এই 42 আসন মধ্যে যদি তারা একটা বড় সংখ্যক আসন পেতে পারেন, এবং সেটা পেতে পারবেন কিনা সেটা এই নির্বাচনের উপরে নির্ভর করছে। ফলে এটা নরেন্দ্র মোদীর জন্য ব্যক্তিগতভাবে একটা বড় চ্যালেঞ্জ যে তিনি 2029-এ আবারও প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় চ্যালেঞ্জ যে এইবার জিতলে তিনি 4 বার পরপর জিতবেন। যে অপোজিশন ব্লক ভারতে রয়েছে, যেটাকে ইন্ডিয়া জোট বলা হয়, সেই ইন্ডিয়া জোটের মধ্যে এখন কোনো মুখ্যমন্ত্রী নেই, কোনো নেতা নেই যারা 4 বার পশ্চিমবঙ্গের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাজ্যে জিতেছেন সামনে থেকে নেতৃত্ব দিয়ে। প্রথমে বামপন্থীদের হারিয়েছেন, তারপরে গত দুবার জি। তার সরাসরি নরেন্দ্র মোদীকে হারিয়েছেন। মানে ফলে তখন ওই ইন্ডিয়া ব্লককে ভাবতে হবে যে তাদের মুখ, তাদের বিরোধী মুখ কে হবেন, সেটা তখন মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার জন্য তাদের উপর চাপ সৃষ্টি হবে। এবং সেক্ষেত্রে যদি বিরোধী ব্লক 2029-এ জেতে, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। এটা এই মুহূর্তে খুব রিমোট সম্ভাবনা, কিন্তু 4 তারিখের পরে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আবার খুব ভালোভাবে বড়ভাবে ক্ষমতায় আসতে পারেন, তাহলে সেটা তার জন্য একটা বিরাট অ্যাডভান্টেজ হবে। অর্থাৎ দুই দিকে সম্ভাবনার অনেক লক্ষণ আছে। আপনাকে অনেক ধন্যবাদ শুভজিৎ বাগচি, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার বিশ্লেষণের জন্য। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন কলকাতা থেকে অনলাইনে যুক্ত হয়েছিলেন বিশ্লেষক এবং সাংবাদিক শুভজিৎ বাগচি। তার কাছ থেকে আমরা 23 তারিখের প্রথম দফার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নানা বিষয়ের বিশ্লেষণ জানছিলাম। এরকম আরো আপডেট এবং বিশ্লেষণ জানতে আমাদের এই আয়োজন বার্তাকক্ষ দেখুন প্রথম আলোর ওয়েবসাইট prothomalo.com, ইউটিউব এবং ফেসবুকে। আজকে আমাদের সঙ্গে ছিলেন যারা, আপনাদের সবাইকে